মাত্রায় হচ্ছে না, যেটাই হচ্ছে খুব অস্বাভাবিক মাত্রায় হচ্ছে। এবছরই কানাডা এবং আমেরিকাতে যেই পরিমাণে তুষারপাত হয়েছে, কোনো কোনো অঞ্চল মানুষ 5 দিন 7 দিন ঘর থেকে বেরোতে পারেনি, এমন অবস্থা হয়ে গেছে। দুবাইতে যে পরিমাণে বৃষ্টি হয়েছে, 2 বছরের বৃষ্টি একদিনে হচ্ছে। এটা হচ্ছে বাংলাদেশে, এটা হচ্ছে ইংল্যান্ডে। আমরা কি দেখছি, এত ঘন ঘন সাইক্লোন হলো গত কয়েক মাসে এই শীতকালটায়। এটা আমি তো এই দেশে কত 27 বছর আছি, আমি 27 বছরে এত ঘন ঘন সাইক্লোন দেখি নাই। একটা সাইক্লোনের সিগন্যাল শেষ হওয়ার পরই দেখা গেল যে সেকেন্ড আর একটা সাইক্লোন চলে আসছে। এই যে ওয়েদার এক্সট্রিমগুলো, এই ওয়েদার এক্সট্রিমগুলো হওয়ার কারণ হচ্ছে পৃথিবীর তাপমাত্রা, ভূপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। ভূপৃষ্ঠের তাপমাত্রা শিল্প বিপ্লবের আগে যেখানে ছিল, যেই মাত্রায় ছিল, তার থেকে 1.5 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখার একটা চুক্তি হয়েছে, বিশ্বের চুক্তি, যে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এটাকে যদি মানুষের সমাজকে টিকিয়ে রাখতে হয়, অর্থনীতিকে টিকিয়ে রাখতে হয়, পৃথিবীকে টিকিয়ে রাখতে হয়, তাহলে 2050 সালের মধ্যে তাপমাত্রা বাড়ার হারটা কমায় আমাদেরকে 1.5 ডিগ্রির মধ্যে রাখতে হবে। ওই শিল্প বিপ্লবের সময় যা তাপমাত্রা ছিল তার চেয়ে মাত্র 1.5 ডিগ্রি বাড়াতে পারবো, তার চেয়ে বেশি আমরা বাড়াতে পারবো না। কিন্তু ইতিমধ্যেই হিসাব হচ্ছে যে এখন পর্যন্ত যা অবস্থা, তাতে 2050 সালে এটা 2 ডিগ্রির ওপরে চলে যাবে। শুধু যে গণহত্যা করেছে ফিলিস্তিনিদের তা না, সারা বিশ্বের উষ্ণায়নে গুরুতর ভূমিকা রাখছে, ক্ষতিকর ভূমিকা রাখছে। অর্থাৎ এটা ধরিত্রীর জন্য ক্ষতি করছে, পুরো বিশ্ব মানবতার জন্য ক্ষতি করছে, জীববৈচিত্র্যের জন্য ক্ষতি করছে। ইসরায়েল যে শুধু, এবং এখন 6 মাস হয়ে গেছে, 200 দিন হয়ে গেছে, 200 দিনের বেশি, তার মানে তার 3 গুণের বেশি আপনি সহজেই ধরে নিতে পারেন যে পরিবেশের ক্ষতি হয়েছে। মিনিমাম এটা ধরে নেওয়া যায়। এবং গার্ডিয়ান পত্রিকা জানুয়ারি মাসে প্রতিবেদন করে বলেছিল, সেই প্রতিবেদনে, যে এই যে হিসাবটা কুইন মেরি, এই হিসাবের থেকে প্রকৃত হিসাব আসলে এর চাইতে আরো 5 থেকে 8 গুণ বেশি হতে পারে। কারণটা কি, তারা সেটা একটা ভিত্তি দিয়ে বলেছে যে ঐতিহাসিক ডেটা তারা অ্যানালিসিস করে দেখেছে যে এই ধরনের যুদ্ধে আরো যে সমস্ত অপারেশনস ইনভলভড আছে, সেই সমস্ত অপারেশনসের যে এমিশন, সেই এমিশনকে যদি হিসাবে নেওয়া হয়, তাহলে টোটালটা এই কুইন মেরির এস্টিমেট, যেটা অনুমান যেটা এসছে গবেষণায়, তার থেকে 5 গুণ বা 8 গুণ পর্যন্ত বেশি হতে পারে। ছোট জিনিসগুলো আমাদের নিজেদের মধ্যে থেকে চর্চা করে বড় পরিবেশে একটা বড় ভূমিকা রাখবে বলে আশা করি। ছোটদের, আমাদের সন্তানদেরকে আমরা পরিবেশ সম্পর্কে আরো সচেতন করে তুলতে পারি, গাছ লাগাতে পারি। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি দেখি যে গাছ কেটে পরিষ্কার করে ফেলা হয়েছে, এখন আবার নতুন করে গাছ লাগানোর পরিকল্পনা করা হচ্ছে, ইটস টু লেট। সুতরাং সচেতনতা এবং একত্রিত হয়ে এই আন্দোলনে আমাদের সকলের একটা একত্রিত অবস্থান থাকাটা খুব জরুরি। ধন্যবাদ। তারা বড় ভূমিকা রাখেন। আনফরচুনেটলি তৃতীয় বিশ্বের দেশগুলো, আমরা কিন্তু ভিকটিম। এই উন্নত দেশের এই দুর্যোগ তৈরি করার আমরা একেবারে সরাসরি ভিকটিম। বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, আমরা একেবারে সরাসরি এর দুর্যোগের এই প্রভাব দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের মুখগুলো বন্ধ করবার জন্য, আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে না দেওয়ার জন্য এই উন্নত দেশগুলো কিন্তু খুবই সোচ্চার। সুতরাং সেক্ষেত্রেও আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া এবং সোচ্চার অবস্থানে থাকা ছাড়া, এবং যার যেই অবস্থান থাকে, ছোট হোক বড় হোক, সেই অবস্থান থেকে আমাদের রিপোর্টগুলো তথ্য সমৃদ্ধ রিপোর্ট করা প্রয়োজন। এবং স্থানীয় যে সমস্ত জার্নালিস্ট বা সাংবাদিকরা রয়েছেন, তাদেরকে আমরা যদি, যারা একটু অন্য অবস্থানে, অর্থাৎ সরকারি সাহায্য পেতে পারে এমন সাংবাদিকরা রয়েছেন, কিংবা বড় বড় চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন এমন সাংবাদিকরা যারা রয়েছেন, তারা যদি আমরা স্থানীয় সাংবাদিকদেরকে একটু সাহায্য এবং তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিই, তাহলে আমার মনে হয় সেটা আমাদের একটা ইমিডিয়েট খুব করণীয় একটা কাজ আমরা করতে পারি। আমরা জানি খুব সাম্প্রতিক সময়ে একটি রিপোর্ট এসছে বাংলাদেশের একজন সাবেক IGPর বিরুদ্ধে, যে তিনি, তার শেয়ার রয়েছেন 25%
বাংলাদেশের ভাওয়ালে শাল বন কেটে ইকো রিসোর্ট তৈরি করার জন্য। তো সেখানে যখন বেশ কয়েকটি গণমাধ্যমে দেখানো হয়েছে যে স্থানীয় সাংবাদিকদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছে, তারা ভয়ে আতঙ্কিত হয়ে এই রিপোর্টটি তারা করতে পারেননি। বাংলাদেশের কয়েকটি বড় বড় মিডিয়া চ্যানেল তারা রিপোর্টটি করেছে একেবারে শেষের দিকে, কিন্তু স্থানীয় সাংবাদিকরা জানতেন কিন্তু তারা করতে পারেননি। তারা যদি অনেক আগে এই রিপোর্টটি করার সাহস পেতেন, সহযোগিতা পেতেন সরকারের কাছ থেকে, স্থানীয় এমপিদের কাছ থেকে কিংবা স্থানীয় লোকজনের কাছ থেকে, তাহলে কিন্তু হয়তো আমরা পরিবেশকে বাঁচাতে পারতাম, এই এতগুলো শালবন কেটে ফেলা থেকে বাংলাদেশের পরিবেশকে রক্ষা করতে পারতাম। পারিনি। এইখানেও যদি আমরা চিন্তা করি, পরিবেশ এবং প্রকৃতির সঙ্গে কিন্তু যুদ্ধ ওতপ্রোতভাবে জড়িত। এই যে গাজায় যুদ্ধ হচ্ছে, এখানে যারা প্রতিবাদে অংশ নিচ্ছেন, আপনারা যারা সরকারি কর্মচারী কিংবা সরকারি অফিসের সঙ্গে সংযুক্ত আছেন, তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কিভাবে খুব চতুরতার সঙ্গে ইনস্ট্রাকশনগুলো দেয়া হয় যে সরকারি কর্মচারী তারা যেন এই ধরনের প্রতিবাদে অংশগ্রহণ না করেন, কারণ সরকারি চাকরিজীবীরা একটি ওথ আমরা সাইন করি যে কোনো ধরনের পলিটিক্যাল অ্যালায়েন্সে আমরা যোগ দেব না। অর্থাৎ এখন খুব সাধারণভাবে বলতে পারি যে বাংলাদেশের যেহেতু এটি একটি নতুন বিষয়, আমাদের সবার হয়তো সেই ধরনের জ্ঞান আছে। নাইজেরিয়ার একজন সাংবাদিক, তাকে শুধুমাত্র তাকে হেনস্থা করা হয়নি, তার স্ত্রী, তার সন্তান, তার পরিবারের অন্যান্য যারা আছে প্রত্যেককে বিনা মামলায় জেল হাজতে ঢোকানো হয়েছে। আমাদের এখানে একজন সিনিয়র সাংবাদিক আছে, তিনি, তার পরিবারও এই ধরনের হেনস্থার শিকার হয়েছেন বাংলাদেশের প্রেক্ষাপটে। সুতরাং এই ইস্যুটি আমার মনে হয় শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য না, বিশ্বব্যাপী প্রযোজ্য। এবং যেহেতু এটি একটি নতুন এরিয়া অফ এক্সপার্টিস আমরা সাংবাদিকরা ডেভেলপ করছি, যেটা নেওয়া সম্ভব কিনা, এতটা রিস্ক নেওয়া আমার জন্য, আমার পরিবারের জন্য কতটা আমার জন্য সম্ভব। কারণ দিনের শেষে আমরা তাকে যেভাবে হেনস্থা করা হয়েছিল সেটা কিন্তু আমি কোনো স্পেসিফিক নাম বলছি না, একজন মহিলা সাংবাদিক, তিনি যথেষ্ট হ্যারাসমেন্টের শিকার হয়েছিলেন, কারণ তিনি সেই সময় কোভিডের সময়বাদী সাধারণ সৎ সাংবাদিকের করণীয় এবং তার বিরুদ্ধে যে থ্রেট, সেটা কিন্তু একটা কিংবা সংবাদপত্র বিভিন্ন ধরনের, তারা বড় বড় রাঘব বোয়াল, তাদের বিরুদ্ধে একজন সাংবাদিকের লড়াই খুবই অসম লড়াই। মাঝে মাঝে এই লড়াইয়ে সরকারও যোগ দেন, অর্থাৎ এই রাঘব বোয়ালদের সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এটা প্রযোজ্য, শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে না। এই রাঘব বোয়ালদের সঙ্গে সরকার যুক্ত হন, রাঘব বোয়ালদের সঙ্গে কমিউনিটি নেতৃবৃন্দ যুক্ত হন, কারণ তাদের একটা স্টেক থাকে সেখানে। সুতরাং সেক্ষেত্রে অনেকগুলো নিউজ করি, আমাদের কামাল ভাই বা উর্মিয়াপার কথা হতো বা আপনাদের কথায় যদি এই বিষয়গুলো আসে, এবং আমরা যদি ভবিষ্যতে আমাদের সাংবাদিকতায় কিন্তু পরিবেশ সাংবাদিকতা বা পরিবেশ বিপর্যয়, জলবায়ু ইস্যু, এগুলা ব্রিটিশ বাংলাদেশি সাংবাদিকতায় তেমন একটা আসতেছে না। আমরা কিছু কোয়েশ্চেন আনসারের মতো আমরা সংক্ষেপে যাতে অনুষ্ঠান শেষ করতে পারি, এবং এই বিষয়ে আপনাদের চিন্তা ভাবনা এবং আপনাদের